একদিকে নেপাল, অন্যদিকে আবার বাংলাদেশ, শ্রীলঙ্কা। গত কয়েক বছর ধরে যে সিনারিওটা আমাদের সামনে ফুটে উঠছে, তাতে করে একদিকে যেমন ডিপ স্টেট এই ধরনের বিষয়গুলো আমাদের সামনে থাকছে, ঠিক তার পাশাপাশি আবার আরও কিছু প্রশ্ন উঠছে। কি না, যেভাবে জনতার রোষ রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাদের ওপর আছড়ে পড়ছে, তাতে করে প্রশ্ন জন্মাচ্ছে যে রাজনৈতিক নেতাদের ওপর সাধারণ মানুষ ভরসা করে, যে রাজনৈতিক নেতাদের ভোট দিয়ে জিতিয়ে তাদেরকে নির্দিষ্ট স্থানে পৌঁছয় সাধারণ মানুষ এই আশায়, এই প্রত্যাশায় যে সেই মানুষগুলো গিয়ে মূলত তাদের দেখবে, তাদের কথা বলবে, কোথাও কি সেই আশা প্রত্যাশা ধাক্কা খাচ্ছে? আর এই ক্রমাগত ধাক্কা খেতে খেতে রাগ, ক্ষোভ, বিদ্বেষ কোথায় পৌঁছতে পারে, যার দরুন আমরা এই দৃশ্যগুলো দেখতে পাই। একজন নেতার বাড়িতে ঢুকে দেদার ভাঙচুর করছে সাধারণ মানুষ, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, জিনিসপত্র যা ছিল তা তুলে আছাড় মেরে ভেঙে ফেলা হচ্ছে। একই সেই রাগ, ক্ষোভের বহিঃপ্রকাশ। সেটা বাংলাদেশেও আমরা দেখেছি, নেপালেও আমরা দেখলাম। জানি না পরবর্তীতে আরও এই ধরনের ঘটনা আমাদের সামনে আসবে কিনা, কিন্তু সেখান থেকে প্রশ্নটা খুব জোরালো হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতার অলিন্দে থেকে তাদের অবস্থান কি এমন জায়গায় পৌঁছচ্ছে যে যাদের জন্য তারাই গুরুত্বহীন হয়ে পড়ছে? তাই নয় তো? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। নেপাল এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে। আগামীতে নেপালের পরিস্থিতি কোন দিকে এগোবে সেটা অবশ্যই নেপালে যারা রাজনৈতিক দল রয়েছেন তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। নেপালের সাধারণ মানুষ সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। নেপালের একটি অংশ, যা আপনাদেরকে আগেও আমরা জানিয়েছি, যে তারা রাজতন্ত্র ফিরে পেতে চাইছে, এমনকি নেপালকে ফের একবার হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক এমন দাবিও নেপালের অভ্যন্তরে উঠছে। সত্যি কি নেপাল সেই পথে এগোবে, নাকি নেপালে আবার নতুন করে নির্বাচন সংগঠিত হবে এবং এই গণতান্ত্রিক প্রজাতন্ত্র সরকারই নেপালের আগামী ভবিষ্যৎ লিখবে? গোটা বিষয়টাই সময়ের ওপর দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ওই যে বললাম একেবারে শুরুতে, নেপাল ফের একবার আমাদের সামনে একটি প্রশ্নকে দাঁড় করিয়ে দিয়েছে যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা যাদের ওপর সাধারণ মানুষ ভরসা করে, সেই ভরসা হারালে সাধারণ মানুষের রাগ, ক্ষোভ, বিদ্বেষ কোন অবস্থায় পৌঁছতে পারে যে তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। তার কারণ সাধারণ মানুষ, সেটা ভারতের হোক, বাংলাদেশের হোক কিংবা নেপালের, সাধারণ মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহেই কিন্তু সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। দৈনন্দিন তাদের জীবনে এত জটিলতা রয়েছে, সেই জটিল কটিল অঙ্কের ফ্যাক্টরগুলোকে মেলাতেই তাদের দিন কেটে যায়। রাজনৈতিক জটিলতার মধ্যে তারা খুব একটা প্রবেশ করতে চায় না। হ্যাঁ, নিয়ম করে ভোটটা তারা দেয় এই আশায়, এই প্রত্যাশায় যাকে তারা ভোটটা দিচ্ছেন তিনি তাদের হয়ে কথা বলবেন, তাদের জন্য কাজ করবেন। কোথাও কি এই আশা প্রত্যাশাটা ধাক্কা খাচ্ছে, যার কারণে এই ধরনের চিত্র আমাদের বিভিন্ন দেশে দেখতে হচ্ছে? ছবিটা তো এক, সেটা বাংলাদেশ হোক কিংবা নেপাল কিংবা শ্রীলঙ্কা, ছবিটা এক। অর্থাৎ মানুষের রাগ, ক্ষোভ, বিদ্বেষ যেন ফেটে বেরোচ্ছে। কেন? আমরা নেপালের দিকে যদি তাকাই তাহলে দেখব যে নেপালে দীর্ঘদিন ধরেই একটা বেকারত্বের সমস্যা রয়েছে। এই জেন জেড যাকে বলা হচ্ছে বা জেন জি যাকে বলা হচ্ছে, অর্থাৎ নেপালের তরুণ প্রজন্ম। আমি আগেরও একটি এপিসোডে আপনাদেরকে বলেছিলাম যে নেপালি যারা রয়েছেন, মানে নেপালে যারা যুবক যুবতী যারা রয়েছেন, তারা অত্যন্ত আধুনিক মনস্কের, আধুনিক জীবনযাত্রায় তারা অভ্যস্ত। বলা যেতে পারে তাদের ফ্যাশন এতটাই আধুনিক, কোনো কোনো ক্ষেত্রে হয়তো কলকাতাও তাদের কাছ থেকে পিছিয়ে পড়তে পারে।
এই মানুষগুলোর কাছে ওই সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই সোশ্যাল মিডিয়াকে তারা কিন্তু তাদের অর্থ উপার্জনের জায়গা বলে মনে করে। সত্যিই তাদের কাছে এই সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যাওয়াটা একটা বড় ধাক্কা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে বললাম, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গেল বলেই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে একেবারে সরকার ফেলে দিতে হবে, এমন অবস্থান কি সত্যিই তৈরি হয়েছিল, নাকি আরও কিছু ছিল? বিষয়টা সেখানে। দীর্ঘদিন ধরে নেপালের যে সরকার চলে আসছে, সেই সরকারের স্থিতাবস্থায় এক অদ্ভুত রকমের অস্থিরতা। তার কারণ 2008 থেকে 2025 17 বছরে 13 বার সরকার পরিবর্তন হয়েছে। যেমন ভারতের ক্ষেত্রে একটি সরকার আসার পর তাকে 5 বছর সময় দেওয়া হয়, 5 বছর পর আবার নির্বাচন সংগঠিত হয়। সরকার যদি পুনরায় আবার ফিরে আসে তাহলে আবার পুনরায় 5 বছর কাজ করার সুযোগ পায়। কিন্তু কি অদ্ভুত, নেপালের এই 17 বছরে 13 বার সরকার পরিবর্তনে অঙ্কটাই মিলছে না। অর্থাৎ কেউ 13 মাস, কেউ 12 মাস, কেউ 10 মাস এইভাবে সরকার চালিয়েছে, তার পরবর্তী ক্ষেত্রে আবার সরকার পড়ে গেছে। অর্থাৎ এই যে সরকারের অস্থিরতা, রাজনৈতিক এক অস্থিরতা, এই রাজনৈতিক অস্থিরতা কিন্তু নেপালের যুবক যুবতীদের কাছে একটা অন্তরায় হয়ে দাঁড়ায় তাদের ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে। তার কারণ কোনো দেশে যদি সরকারই স্থায়ী না হয় তাহলে তাদের ভাবনা চিন্তা কখনোই অগ্রসর হবে না, আর তাদের পরিকল্পনা যদি অগ্রসর না হয় তাহলে দেশটি অগ্রসর হতে পারে না। খুব স্বাভাবিকভাবেই এই বেকার যুবক যুবতীদের সংখ্যা বেড়েছে নেপালে। ঠিক তার পাশাপাশি খেয়াল করে দেখুন, নেপালে একটা দীর্ঘ সময় ধরে, প্রায় 240 বছরের সময় ধরে সেখানে রাজতন্ত্র চলেছিল। রাজাই শেষ কথা এবং রাজার প্রতি নেপালের মানুষের, সাধারণ মানুষের এক অদ্ভুত রকমের শ্রদ্ধা ভালোবাসা অবস্থান করত। এই রাজতন্ত্রের অবসান ঘটানোর পর 2008 সালে যখন এই গণতান্ত্রিক প্রজাতন্ত্র সরকার তৈরি হলো, খুব স্বাভাবিকভাবেই তারা ভেবেছিল যে মানুষের যে বিকেন্দ্রীকরণ, সে বিকেন্দ্রীকরণের অবস্থান তৈরি হবে। কিন্তু সত্যিই হয়েছে কি? নাকি নেপালে ওই গণতান্ত্রিক প্রজাতন্ত্রের নামে কিছু রাজনৈতিক দল, কিছু রাজনৈতিক দলের নেতা, তারাই কুক্ষিগত করে রেখেছে তাদের মধ্যে সমগ্র বিষয়টি। এই অবস্থায় একটি নাম, সুদান গুরুং, নেপালের অত্যন্ত জনপ্রিয় একটি মানুষ। তার একটি এনজিও সংস্থা রয়েছে, হামি নেপাল নামে। ওই সেই 2015 সালে যখন নেপালে ভূমিকম্প হয়েছিল, প্রচুর মানুষ মারা গিয়েছিলেন, সেই নেপালের ভূমিকম্পে মানুষকে সাহায্য করবার জন্য এগিয়ে এসেছিলেন এই সুদান গুরুং, 36 বছর বয়সের তরুণ। এই সুদান তাদের এনজিও সংস্থা খুলে ওই হামি নেপালের মাধ্যমে দুর্গতদের সাহায্য করেছিলেন এবং সেইখান থেকেই গোটা নেপালে এই সুদান গুরুংয়ের নাম ছড়িয়ে পড়ে এবং তিনি তরুণ প্রজন্মের মধ্যে ভীষণ রকমভাবেই জনপ্রিয় হয়ে ওঠে।